এইমাত্র ক্ষমতা হস্তান্তর করার নির্দেশ দিলেন সেনাপ্রধান। আজ থেকে 144 ধারা জারির ঘোষণা দিল সেনাবাহিনী। সরকারের সব খেলা শেষ, শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে। এখন অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এইটার ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। এন্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, সবাইকে আজকের এই সংবাদটি খুবই গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনাদের দাবি হয়তো বা পূরণ হতে চলেছে, একভাবে বলতে পারেন পূরণ হয়ে গেছে সরকারের সম্পূর্ণই পতন। দর্শক, গতকাল আপনারা জানেন সেনাবাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে সেনা প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেনাবাহিনীর ভিতর যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই আলোচনা হয়েছে, আমরা বিবিসি থেকে একটা সংবাদ পেয়েছি যে সেনাবাহিনীর হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতেছে সরকার, এমনটাই আপনারা দেখবেন। দর্শক, পাশাপাশি সেই মিটিং শেষে, সেই গোপন বৈঠক শেষে একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন কল ফাঁস হয়েছে, যেখানে তিনি তেনার স্ত্রীর সাথে কথা বলছিলেন এবং বলছিল যে আজকে থেকেই হয়তো 144 ধারা জারি হতে পারে, যেটা 71 সালে হয়েছিল। এমনই বলেছে, এক সপ্তাহের বাজার করে রাখতে। দর্শক, খুবই গরম একটা খবর আপনারা শুনতে চলেছেন। পাশাপাশি ছাত্রদের সাথে একজন সেনাবাহিনী চাকরি ছেড়ে দিয়ে তিনি ছাত্রদের সাথে যোগ দিলেন এবং এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। রেগে গেলেন প্রধানমন্ত্রী এসব দেখে যে কেন সেনাবাহিনী তিনার কথা না মেনে ছাত্রদের সাথে যোগ দিলেন। তো দর্শক, আজকের এই খবরটি সব মিলে খুবই গুরুত্বপূর্ণ। কিছু শিরোনাম আপনাদের জানিয়ে দিলাম। শুরুতে আমরা দেখে আসবো সেনাবাহিনীর হাতে যে ক্ষমতাটা হস্তান্তর করা হচ্ছে সে বিষয়ে, তারপর দেখব যে সেই অডিও কল রেকর্ডের ফাঁস। আশা করি সম্পূর্ণ সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। শনিবার 3রা আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি, বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না, আমরা আর কোনো গুলি ছুড়ব না। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা সম্ভব? জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে, এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে। আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না। এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্য ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়। ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া, ফরমেশন ও স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে। অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে। এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতেও অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম। শোয়া পরা জামা পরেই আমি চলে আসছি, আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি। আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন, আরেকটা ফোন আমার হাতে। অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো। জাওয়াদের ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের
এই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিছিল, তো জাওয়াদের ওয়াইফ ওখানে ছিল ইয়ারশটে। তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে, তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড টু হার নেক্সট প্ল্যান। অ্যান্ড মিলিটারি থেকে কি ডিসিশন আসছে সেটা এখনো জানায় নাই। সো ফখরুদ্দিনও এইভাবেই কিন্তু জেনারেল মঈন আহমেদ রাতের বেলা 144 জারি করছিল, যে ঠিক রাত 10টা-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই পট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাইকে আটকায় দিচ্ছে। সো বাজার করার হইলে বাজার করো, মেডিসিন কেনার হইলে মেডিসিন কেনো, যা যা কেনার দরকার কিনে বাসায় keep it for at least 4-7 days worth of stuff and get ready and Allah karo and spread the news to your friends and family and loved ones. আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন, যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন যেইভাবে 144 দ্বারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো 144 দ্বারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন, যে 7 দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র, 7 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে। আবার উনি এই নিউজটা এভাবেও দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয়। আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা, যেই মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা আমার 3 নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে। আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন, আজকে আমার 3টা ভিডিও করা লাগছে, কারণ সেনাবাহিনী 24 আওয়ার্সের ভিতরে কি ঘটতে পারে, বাংলাদেশে কখন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার। তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে, কালকেও পালাতে পারে, আগামী 3 দিনের ভিতরেও পালাতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন। অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। এবার দেশবাসীকে বলবো, আপনারা আশেপাশের দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন, যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না, কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলিগুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে। শেখ হাসিনার জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা হলো যে তিনি হেলিকপ্টার ফ্লাই করতে পারেন না। তাকে যে গণভবন থেকে উড়িয়ে নিয়ে যাবে এমন কোনো পাইলট দেশে মনে হয় নাই, কারণ তার পরিবার জনরোষে পড়বে। আবার ইন্ডিয়া কোনোভাবেই এই ডুবন্ত জাহাজকে নিজের দেশে নিয়ে যাবে না। দ্য অপটিক্স ইজ অ্যাবসলিউটলি হরেবল। চিন্তা করেন তো, ওই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার শেখ হাসিনাকে তুলে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার ভেতরে এই ঘটনা কিভাবে দেখা হবে? অ্যাবসলিউট ডিজাস্টার। এই ভুল ইন্ডিয়া কোনোভাবেই করবে না, এটলিস্ট আমি মনে করি এটা হওয়ার কথা না। ইনফ্যাক্ট কোনো ডেমোক্রেটিক কান্ট্রি হাসিনাকে হোস্ট করবে না, কারণ হাসিনাকে জায়গা দেওয়ার মানে হলো একটা রেভলিউশনকে আমদানি করা বিনা কারণে। যে এই দেশেই তাকে নিয়ে যান একটা হিউজ গ্যাঞ্জাম সৃষ্টি হবে, এই কাজটা কেউই করবে না। দেখেন, এটা একটা সার্থক রেভলিউশন হতে চলেছে এবং পৃথিবীর সব দেশের ছাত্ররা এই ঘটনা থেকে অনুপ্রেরণা নেবে। যেখানেই শেখ হাসিনা যাবে সেখানেই এই রেভলিউশন জার্মিনেট করবে। কথাগুলো বলার কারণ আসলে একটাই, শেখ হাসিনাকে কোনো সেফ এক্সিট দেওয়া যাবে না। ইন্টারিম গভর্নমেন্ট যদি তাকে পালাতে দেয় সর্বনাশ হয়ে যাবে। দেখেন, যে কোনো আন্দোলনের প্রাণ ভোমরা হলো তার মোরাল হাই গ্রাউন্ড। ইউ নেভার কম্প্রোমাইজ উইথ দ্য প্রিন্সিপলস। এই আন্দোলনের মূল ভিত্তি হলো ন্যায় বিচার, যার একমাত্র সফল পরিণতি হলো হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা গণহত্যা করেছে তাদের বিচার। এখন ওই নুনুভাঙ্গা গ্রামের ছাত্রলীগ আন্তর্জাতিক সম্পাদকের বিচার করলে রুল অফ ল প্রতিষ্ঠিত হয় না, শেখ হাসিনার বিচার করতে হবে। ইয়েস, এই অবৈধ সরকারের পতন আমাদের লক্ষ্য না, বাই প্রোডাক্ট।
আমাদের লক্ষ্য হলো গণহত্যার বিচার। আমরা প্রতিশোধ চাই না, সিভিলাইজড ওয়েতে বিচার চাই। আমরা যদি হাসিনার বিচার করতে ব্যর্থ হই, এই আন্দোলন 1 বছরের মধ্যে ব্যর্থ হয়ে যাবে। We cannot compromise with the principles of justice. If we compromise for our much awaited elation, we will lose everything in the long run. সব জায়গা থেকে শোনা যাচ্ছে যে টক অফ দ্য কান্ট্রি, সেটা হলো যে কোনো ধরনের ইন্টারিম গভর্নমেন্ট। আমি আমার ব্যক্তিগত চাওয়াটা এখানে বলতে চাই। দেখেন, আমি একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট টাইপ কিছু ভালো মনে করি, যাদের প্রধান কাজ হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা গ্রহণযোগ্য ইলেকশন করা। এই ইলেকশনে জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে সেই সরকার গঠন করবে। কিন্তু আন্দোলনকারীদের আমি একটা কথা বলতে চাই, যেই সরকারই গঠিত হোক, এটা যে পিপলস গভর্নমেন্ট সেটা প্রমাণ করতে হবে। বাংলাদেশের বহু নামকরা প্রফেশনাল আছে, সম্মানিত মানুষ আছে, যাদেরকে নেওয়া যেতেই পারে। শুধু ওই মাহফুজা নাম টাইপ সফট আর্মিদের না নিলেই হলো। এই ব্যাপারে আসলে আমার এমনি তো তেমন কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যেই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, সেটা হলো এই গণহত্যার সাথে যারা জড়িত কাউকে, ইনক্লুডিং হাসিনাকে, সেফ এক্সিট দেওয়া যাবে না। আমার প্রথম চাওয়া হলো সরকার থেকে প্রজ্ঞাপন আসতে হবে যে এই আন্দোলনের শহীদ প্রতিটি পরিবারকে তাদের ইচ্ছা অনুযায়ী জায়গায় সরকার একটা ডিসেন্ট অ্যাপার্টমেন্ট বানিয়ে দেবে এবং সব ধরনের আর্থিক সহায়তা দেবে এবং সব আহতদের আজীবন ট্রিটমেন্ট দিতে হবে। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সরকার গঠনের প্রথম দিনে মিলিটারি জেনারেল এবং পুলিশ অফিসার যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিচার কাজ শুরু করতে হবে। পুলিশ ও মিলিটারি যে এই ব্যাপারে সিরিয়াস তার প্রমাণ না দিলে কোনোভাবেই আপনারা আন্দোলন থামাবেন না। দেখেন, শেখ হাসিনা পুরো মিলিটারিকে একটা দানবীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। জেনারেল জিয়ার কথা চিন্তা করেন, হি ইজ এ মনস্টার উইথ এ ইউনিফর্ম। কত লোককে যে সে খুন করেছে এর কোনো হিসাব কারো কাছে নেই। যাদের লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা না তাদেরকে হাসিনা জেনারেল বানিয়ে বসেছে। ফলে এরা খুন করাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাথওয়ে বানিয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান জেনারেল জিয়ার শাগরেদ ছিল। আজিজের মতো একটা চোরকে তিনি আর্মি চিফ বানিয়েছেন। আমি এখানে বলতে চাই না, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী বাঙালির আস্থার জায়গায় ছিল, কিন্তু সেই জায়গা থেকে অনেকটা নিজেদের আস্থা হারিয়ে ফেলেছে, এমনটাই ভাবছে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা আমজনতা। দর্শক, আজকের দিনে সবচেয়ে চাঞ্চল্যকর মোড় আসছে আমাদের একজন সাবেক সেনাপ্রধান। তিনি আজকে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তার সেই স্ট্যাটাস এর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যেই সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের একটা বিবৃতি, ভিডিও বার্তা, পাশাপাশি শহীদ মিনারেও অবসরপ্রাপ্ত অনেক সেনা কমান্ডাররা, উচ্চপদস্থ কর্মকর্তারা ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে সেইটা আমরা দেখতে না পারলেও এতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীর বাহিরে এই মুহূর্তে যারা আছেন সাবেক, তাদের ভিতরে কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমাদের কুমিল্লার সন্তান যিনি ইকবাল করিম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান, তিনি আজকে তার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন। অনেক হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি। কি বোঝাতে চেয়েছেন তিনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ইংরেজি এবং বাংলায় এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার এবং নির্যাতন এখনোই বন্ধ করেন। এর একদিন আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। এটাই প্রথম নয়, 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতিও প্রকাশ করেছিলেন। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে তিনি আলোচনার শীর্ষে উঠে আছেন। আর এরপরই আমরা বিভিন্ন মাধ্যমে যেই অসমর্থিত খবরগুলো পাচ্ছি, ভেতরের খবর তো আর জানি না, কারণ সেনাবাহিনীটা সুশৃঙ্খল বাহিনী, এখানে ভেতরে অনেক কিছু হয়তো ঘটে, বাহিরে আমরা দেখি তারা রাজপথে দাঁড়িয়ে আছে। আজকে আমি দেখলাম যে আজকে ঢাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর গাড়ির সামনে ছাত্ররা স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনা সদস্যরা মুচকে মুচকে হাঁটছিল, যদিও যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা চাচ্ছেন পরিস্থিতিটাকে টোটালি কন্ট্রোলে রাখার জন্য। দর্শক, জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়ার জন্ম 1957 সালের 2রা জুন কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসাবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেলও প্রদান করেছিলেন। এই তো গেল শুধুমাত্র সাবেক সেনা প্রধানের। এর পাশাপাশি যারা জিওসি, এসি আরও কি যে পোস্টেড আছেন তারাও দেখলাম বেশ কয়েকজন একটা ভিডিও বার্তা প্রকাশ করেছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন। অপরদিকে সাধারণ ছাত্রছাত্রী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারাও আন্দোলন জানিয়েছেন। আবার ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখছি, কতটুকু সত্য মিথ্যা জানি না, সেনাবাহিনীর অনেক সদস্যরা কালো ব্যাজকে পায়ের বোট দিয়ে মারাচ্ছেন, বুলেট নিয়ে কথা বলছেন যে ইচ্ছার বিরুদ্ধে যেতে হচ্ছে। আমার পরিচিত কয়েকজন তো দর্শক, দেখলেন একজন সাবেক সেনাপ্রধান, তিনি ছাত্রদের সাথে যোগ দিয়েছেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত, মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা জানাচ্ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সবার প্রিয় একজন বিশ্লেষক, একজন সাংবাদিক নাইম ভাই। তেনার মুখ থেকে আপনারা শুনছিলেন যে অনেকেই হয়তো বা সেনাবাহিনীর পর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন, কিন্তু না, সবাই খারাপ না, সেটাই তিনি বলছিলেন। দর্শক, পাশাপাশি আপনারা শুনলেন সেই অডিও কল রেকর্ড, পাশাপাশি একজন গুরুত্বপূর্ণ আমাদের নতুন মেহমানের একজন আমরা তিনাকে পেয়েছি। আমাদের খুব ভালো লাগলো তিনার আলোচনাটা শুনে। তিনি বলছিলেন সেনাবাহিনীর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী হেলিকপ্টার চড়াইতে পারে না বা তিনি চালাতে পারেন না, যে তিনি পালাবেন, তিনি দেশের ভিতরে থাকবেন, দেশের ভিতরে তিনাকে শাস্তি দেওয়া হবে। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই, আপনাদের আজকে সংবাদটি খুবই আকর্ষণীয় এবং ভালো লেগেছে, অবশ্যই আপনারা লাইক দিয়ে আপনাদের মতামতটা জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি। দর্শক, আপনারা কি চান এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে বিস্তারিত লিখে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।